আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সামনে আরও কিছু কাজ আছে, সময় পাচ্ছি না। শুক্র শনিবার এত ব্যস্ততার সময় আসলে সময় করাটাই কঠিন। যাই হোক, নতুন যে ড্রেসটাতে কাজ করছি বা করেছি আপনাদেরকে অলরেডি শর্টস শেয়ার করেছি। এইটার আমি এখন মাপঝোঁকটা নিয়ে নিচ্ছি। আমি প্রথমে 13 ইঞ্চিতে একটা চকের দাগ দিয়েছি এবং সেই 13 ইঞ্চি থেকে আমি দুইটা ডাইস বরাবর দুই পাশে সরল রেখা, মধ্যবিন্দুটাকে ঠিক রেখে দুই পাশে ডাইসের মাপে সরল রেখা করে নিচ্ছি, যাতে আমার ডাইস বসানোর সময় বেঁকে না যায়। আমি ইয়োগ করব দুটা, এই যে ডাইসটা দিয়ে মাপ দিচ্ছি এই ডাইসের দুইটা ডাইস পর্যন্ত লম্বা হবে ইয়োগ। এই যে আমি দুইটাতে দাগ দিয়ে নিলাম। আর মাঝের সরল রেখাটাও কিন্তু দাগ দিয়ে নিতে হবে, যাতে ডাইস বসানোর সময় ডাইসটা এঁকে বেঁকে না যায়। নিচে যে আমি প্যানেল করেছি সেই প্যানেলটা কিন্তু আমি সেলাই মেশিনে অলরেডি আগেই তৈরি করে নিয়েছি। এখন জাস্ট আমি ব্লক প্রিন্টটা করব। তো আমি ডাইসের মাপ নিয়ে মিডল পয়েন্টটা এঁকে নিলাম, যাতে আমার ডাইস বসানোর সময় কোনো সমস্যা না হয়। এখন আমি জামার মিডল পয়েন্টটা ফাইন্ড আউট করলাম এবং এখন আমি যে টোটাল এখানে 3টা ডাইস বসবে, এই হাফ ডাইসটা, এটা হচ্ছে একটা বৃত্তের অর্ধেক। তো এই আধা বৃত্তটা আমি টোটাল 3টা ছাপ বসাবো প্যানেলে। তো মাপটা যাতে সঠিক থাকে এই জন্য আমি আগেই মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। আপনারা যারা জামাতে ডিজাইন করতে চান তারা আগে জামার বডিতে সামনের পার্টে যে কাজটা করতে চান সেই কাজগুলো আগে করে নেবেন। সেলাই মেশিনের খুচরো কাজ থাকলে করে নেবেন, তারপরে আস্তে আস্তে ডিজাইন করবেন। তার কারণ কাজ করার পরে ওই পার্ট বাই পার্ট জয়েন দেয়া এটা একটু ভেজাল হয়ে যায়। কারণ আপনি যখন ব্লকের কাজ করবেন তখন দেখা গেল ডিজাইন বাই ডিজাইন অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। তো একদম যদি আপনি সামনের পার্টটা সেলাই মেশিনের কাজ কমপ্লিট করে তারপরে আপনি জাস্ট শেষে গিয়ে ব্লকের কাজ করেন, তাহলে পরে কিন্তু আর কোনো প্রবলেমই হবে না। আর ব্লকের কাজ শেষ হয়ে গেলে কাপড় শুকানোর পরে যে প্রসেসিংটা থাকে, যে কাপড় শুকানোর পরে আয়রন করতে হয়, আয়রন করে তারপরে আপনারা জামাটাকে কাপড় কাটিং করে টেলারিং যেটা আর কি বলে সেটা কমপ্লিট করবেন। তো আমি এই হলুদ জামাতে নীল কালার দিয়ে কাজ করব। এটা হচ্ছে স্কাই ব্লু, তার জন্য আমি হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস, আমি আজকাল প্রায় সব ভিডিওতেই রং তৈরির যে প্রসেস সেখানে কোনো হয়তো কথা বলছি না, রংটা গুলানোর সময় আমি কতটুকু কি দিচ্ছি সেটা বলছি না, কিন্তু অন্য কথা বলছি, দরকারি কথাই বলি। তবে এটা সবসময় আপনারা মনে রাখবেন যে হোয়াইট পেস্টের ক্ষেত্রে হোয়াইট পেস্ট আমি অনুপাতটা বলে দিচ্ছি। হোয়াইট পেস্ট যদি 4 চামচ হয়, বাইন্ডার 1 চামচ হবে, আর এনকে অনেকে 2 চামচ দেয়, 3 চামচ দেয়। আসলে এনকের কোনো ফিক্সড মাপ নেই। আপনার দ্রবণটাকে বা মিশ্রণটাকে পাতলা করার জন্য যতটুকু এনকে দরকার আপনি ততটুকু ইউজ করবেন। অনেকে এর মধ্যে অ্যাপ্রিটনও ইউজ করে, আপনারা চাইলে 1 চামচ অ্যাপ্রিটনও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। তা আমি মোটামুটি আমি যে সিস্টেমটা বললাম সেই সিস্টেমে হোয়াইট পেস্টের মাঝে এনকে বাইন্ডার দিয়ে রঙটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি কিছুটা গ্লিটার দিয়ে দিচ্ছি, যাতে কাজ করার পরে রঙটা একটু চিকচিক করে। আমি এখন গ্লিটারটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যে এই কাজটা টোটাল মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা আমাকে চামচ দিয়ে অনেকটা সময় ধরে মেশাতে হয়। ভিডিওতে আমি অতটা অংশ দেখাই না, জাস্ট কেটে কেটে যেটুকু না দেখালেই না সেইটুকু দেখাই, কারণ টোটালটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়। একটা ব্লক প্রিন্টের কাজ করতে মোটামুটি একটা 1 পিসই যদি আমি কাজ করি, আপনার রং গোলানো, কাপড় ঠিক করা, ডাইস ধুয়ে ভিজিয়ে রাখা, সব কিছু মিলিয়ে প্রায় 3-4 ঘন্টা সময় একটা জামার পেছনেই লেগে যায়। যেই কারণে
আমরা ভিডিও শর্ট করার জন্য ভিডিওর স্পিড বাড়িয়ে দেই এবং মাঝখান থেকে ছোট ছোট যেই টাইমগুলো স্পেন্ড হয়, যেগুলো দরকার নেই, সেই জায়গাগুলো আমরা স্কিপ করে যাই, কেটে দেই। তা আমি রেক্সিনের উপরে রঙটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। আমি ডিটেলসটা আগে কখনো দেখাইনি, কিন্তু এখন আমি দেখাচ্ছি যে আপনার ডাইসের মাপ যতটুকু তার থেকে খানিকটা বড় করে লম্বা এবং চওড়ায় রেক্সিনের উপরে রঙটাকে ব্রাশ করে নিতে হবে। আর ব্রাশ যত সুন্দর হবে তত বেশি কিন্তু আপনার কাজ ভালো হবে। এবং আমি একটা ডাইসের ছাপ দেওয়ার পরেই কিন্তু আবার ব্রাশ করি। প্রতিবার ব্রাশ করে নিলে রঙের ছাপটা সুন্দর হয়। যারা প্রফেশনালি কাজ করে তারা বড় বড় কালার ট্রে ব্যবহার করে, পুরো কালার ট্রেতে একবারে রং ব্রাশ করে নেয় এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে একবার করে রং লাগিয়ে নেয় ডাইসে। তো দেখা যায় একবার ব্রাশ করার পরে একটা পুরো কালার ট্রে থেকে 4-5 বার ডাইস দিয়ে রং তুলে নেওয়া যায়। কিন্তু আমি যেহেতু ছোট রেক্সিনের উপরে কাজ করি, আমার টেবিলে বড় রেক্সিন ধরে না, স্পেস কম, এই কারণে আমি বারবার ব্রাশ করে নিই। আর বারবার ব্রাশ করে নেওয়ার কারণে আমার কাজ ভালো হয়। আবার যারা কাঁথা বা কম্বলে কাজ করেন ওখানে কিন্তু আবার দেখা যায় যে রঙটা অনেকে থকথকে করে নেয়। থকথকে করে নিলে ডাইসের ফাঁক করে এত বেশি রং ঢুকে যায় যে পরে গিয়ে এবড়ো থেবড়োভাবে কাপড়ের রং বসে। তা আমি আগে ওভাবেই করতাম, তারপরে যখন আমি প্রফেশনালি কাজ শিখি তখন কিন্তু আমি এগুলো জানার পরে এখন আমি এগুলো দিয়েই কাজ করি, এভাবেই কাজ করি। তো আপনারা বিভিন্ন চ্যানেলে দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে। আপনাদের যাদেরকে ফলো করেন তাদের মধ্যে যাদের কাজ আপনাদের কাছে সহজ মনে হবে, ভালো মনে হবে, আপনারা তাদেরকেই ফলো করেন। 10 জনের ভিডিও দেখলেই না অনেক কিছু শেখা যায়। আমি নিজেও টোটাল 4টা জায়গাতে ব্লক প্রিন্ট শিখেছি এবং সেখান থেকে অনেক কিছু আমি শিখেছি এবং শেখার কোনো শেষ নেই। দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি। তা আমার যে ডাইসটা দিয়ে আমি ইয়োগ করেছি তার নিচে আমি হাফ ডাইসটা দিয়ে একটা ডিজাইন করে ফেললাম। এই যে কাজ করার পরে কিন্তু নিচের রঙটা কাঁচা থাকে, কাপড় টানলে কিন্তু নিচের কাপড়ে নিচ থেকে রঙটা লেগে যায়। এই জন্য কাজ করার পরে যদি কাপড় টানার প্রয়োজন হয়, নিচে কাপড়ের নিচে টেবিলে যে কাঁথা পাতা আছে সেই কাঁথাটা কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে মুছে নিতে হবে, যেটা আমি মাত্রই করলাম। এখন আমি প্যানেলটাতে কাজ করব। প্যানেলে কিভাবে ডাইস বসাবো সেই মেজারমেন্ট কিন্তু আমি আগেই করে নিয়েছি। টেবিলের উপরে থাকা অবস্থায় জামার ছবি তুললে ছবিটা এত ভালো আসে না, কারণ টেবিলের নিচে একটা অন্য প্রিন্ট অলরেডি রয়েছে। এই জন্য আমি কাজ শেষ হয়ে গেলে আমার যে ম্যানিকুইন আছে সেই ম্যানিকুইনে কিন্তু আমি কাপড়টাকে সেট করি এবং তারপরে ফটোগ্রাফি করি। আর সেই ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে এবং আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করি। আমি আগেই বলেছিলাম যে প্যানেলে আমি টোটাল হাফ যে সার্কেল আছে তার যে ডাইসটা আমি ব্যবহার করছি সেটা 3টা ছাপ দিব। অলরেডি 2টো হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি কাজ মোটামুটি অনেকখানি অংশ দেখানোর চেষ্টা করেছি, যে জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন। আর সব সময় যে কথাটা বলি, চ্যানেলের যারা ভিডিও দেখেন আপনারা অনেকেই দেখেন যারা সাবস্ক্রাইব না করেই দেখেন, বারবার খুঁজে খুঁজে নিয়ে দেখেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার কাজ আপনাদের ভালো লাগে ভিডিওগুলো লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। ইভেন আমার এই চ্যানেলের নামেই ফেসবুকে একটা পেজ আছে, আপনারা সেখানের ইনবক্সেও আমাকে কোনো দরকার হলে নক দিতে পারেন। আমি চেষ্টা করি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার। চ্যানেলটা যখন আরও ছোট ছিল আমি প্রায় সবার কমেন্টসের উত্তর দিতাম। আসলে এখন এত বেশি কমেন্টস আসে যে আমার অনেক সময় সবার রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি দেওয়ার। আর কারোর প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলো নিয়ে আমি দেখা যায় যে একটা প্রশ্নোত্তর পর্ব টাইপ একটা ভিডিও তৈরি করে কিন্তু মাঝে মাঝে চ্যানেলে ছেড়ে দেই, যাতে আপনারা অনেকেই জানতে পারেন বিষয়গুলো।
আমার জামার কাজ হয়ে গেছে। আমি জামাটাকে নিয়ে গিয়ে ঘরে দড়ি টানানো আছে সেখানে ঝুলিয়ে দিয়েছি ফ্যানের বাতাসে শুকানোর জন্য। এখন আমি যে হাতার কাজটা করে রেখেছি সেই হাতার ডিজাইনটা আমি করে ফেলব। খুব গরম, আমি সাধারণত একটু ছোট হাতা পরতেই পছন্দ করি গরমে, এই জন্য আমি ছোট হাতা তৈরি করেছি। মেশিনের যে কাজটা ছিল কাপড় কুচি দেওয়া সেটা আমি আগেই করে নিয়েছি, এখন জাস্ট হাফ ডাইসের দুটো সাপ দিয়ে দেব। ব্লকের কাজটা কিন্তু বেশ পরিশ্রমের একটা কাজ, মোটামুটি শারীরিক পরিশ্রম হয়, অনেকটা সময় ধরে কাজ করতে হয়, ফ্যানটা অফ রাখতে হয়, তার মধ্যে বারবার এখান থেকে ওখানে মুভ করতে হয়, ঘেমে নিয়ে একাকার অবস্থা। যারা ব্লক করেন তারা কিন্তু বিষয়গুলো জানবেন। ব্লকের কাজটা একদমই সহজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার। খুব বড় ডাইস হলে এরকম করে চারপাশে প্রেস করতে হয় যাতে সব দিকে ছাপটা সমানভাবে পড়ে। কাঁচা রঙটাকে আমি আবারও একটা ন্যাকড়ার সাহায্যে মুছে দিচ্ছি যাতে অন্য কোনো কাপড়ে রং না লাগে। আমার হাতার কাজ শেষ হয়ে গেছে, আমি হাতা দুটোকে এখন শুকাতে দেব। এটা হচ্ছে যে আমার পেছনের পার্ট, আমি পেছনের পার্টে পিঠের উপরে একটা বৃত্ত করতে চাচ্ছি। আমি যে অর্ধবৃত্ত ডাইস দিয়ে মাত্র জামাতে হাতাতে প্যানেলে কাজ করলাম সেটা দিয়েই আমি কাজ করছি। গলা সাধারণত আমি 5 ইঞ্চি পেছনে পরি, তো আমি মোটামুটি 6 ইঞ্চি নিচে একদম জামার মিডল পয়েন্ট বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার ডাইসের ছাপটা ঠিকঠাক বসে। আপনারাও যারা এরকম ডিজাইন করতে চান তারা কিন্তু অবশ্যই গজ ফিতা চক দিয়ে স্কেল দিয়ে মেপে স্কেলিং করে ডিজাইনগুলো করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর চোখের আন্দাজে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে সঠিক জায়গাতে ছাপগুলো পড়ে না। একটু কষ্ট হলেও চেষ্টা করবেন মেজারমেন্ট করে নিয়ে কাজ করার। আমার অর্ধবৃত্ত হয়ে গেছে, এবার আমি এপাশ থেকে ডাইসটাকে আরও একবার প্রেস করলে আমার এটা পুরো বৃত্ত হয়ে যাবে। এটা একদম পিঠের উপরে থাকবে। এই জাতীয় কাজ করার সময় কিন্তু রঙের এক সাইডে যে ছাপটা দিয়েছি তার উপরে খানিকটা তুলে দিয়ে তারপরে দ্বিতীয় ডাইসটা বসাতে হয়, তাহলে বৃত্তটা সম্পূর্ণ কমপ্লিট হয়। এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।